অবশ্যই বাংলাদেশে যেভাবে আরেকবার ব্যানটাকে র্যাটিফাই করা হলো, সেটা ইন্ডিয়া ইজ নট প্লিজড অ্যাট দ্যাট। ওকে, চুপ থাকা মানেই মৌনং সম্মতি লক্ষণ, এমন সব সময় হয় না ডিপ্লোম্যাসিতে। ডিপ্লোম্যাসি একটা লং টার্ম অ্যাফেয়ার, একটা লম্বা খেলা। কেমন? আর ডিপ্লোম্যাসিতে মুখে যেটা বলা হয় সেটা আইসবার্গের টিপ, যেটা বলা হয় না, যেগুলো ব্যাক চ্যানেল হয়, সেটাই ডিপ্লোম্যাসি। তো এখন এই ভ্যাকামটা তো চিরদিন থাকবে না, এটা কাউকে। সুতরাং আমি যদি ভ্যাকামটা থাকে তাহলে ইনস্টেবিলিটি আসবেই, এবং সেটা আমরা চাইবো না। এটাই তো স্বাভাবিক যে আনস্টেবল হয়ে যাক বাংলাদেশ। সুতরাং কথা অবশ্যই চলছে। ইন্ডিয়ান স্ট্র্যাটেজি এই মুহূর্তে হচ্ছে, যেটা আমাদের খুব এক্সপেরিমেন্টেড প্রুভেন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনি এটা তো আর পাড়ার ঝগড়ার মতো বিষয় নয় যে এই তুই করলি না কেন, আমি তোকে মেরে দিলাম। তো সুতরাং তাকে একটা সময় দিতে হবে। আপনি জানেন তারেক রহমান আসবেন। কেমন? তাকে তার রাজনীতি সামলে তিনি যদি তার কাজটা করতে পারেন, এটা ভারতের জন্য করছেন তা নয়, বাংলাদেশের জন্য করছেন। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে ভারত করছে, ভারতের জন্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ। ওটা বাংলাদেশের পার্টি, আমার এখানকার পার্টি নয়। আর তাকে আমরা এখানে ঝান্ডা নিয়ে প্রসেশন করতে দেইনি, এটা নিয়ে তাদেরই রাগ আছে আমাদের ওপর। তো সুতরাং এটার কোথাও একটা রেজলিউশন তো আসতে হবে। এই রেজলিউশনের জায়গা আমি যতটুকু বুঝতে পারি যে সবকিছুই চলছে, এবং যেটা সময়, তারেক রহমান একটা সময় পাবেন, যে সময় অবধি ভারত তার সঙ্গে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের বোঝা উচিত। আমি দেখেছি ঘুরে ফিরে তারা বলে ভারত কি করলো। আপনি ভাবতে পারেন 1.5 বছর বাদে এইটা হচ্ছে আওয়ামী লীগের অ্যাটিটিউড। এটা থেকে তাকে বেরোতে হবে না? আমি কি তাকে গিয়ে বিছানা পেতে শুতে ডাকবো? আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা দুপক্ষ থেকে করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা দেখলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফর করলেন। ভারতের গুরুত্বপূর্ণ পর্যায়ে তার বিভিন্ন ধরনের বৈঠক হয়েছে এবং নিশ্চয়ই সেখানে অনেকেই আশা ছিল যে আওয়ামী লীগ নিয়েও কোনো ধরনের কোনো প্রসঙ্গ উঠবে কিনা এই বৈঠকগুলোতে। আমরা আসলে ভিতরে কি ঘটেছে তার অনেকটাই জানি না। আহ সব বিষয়ে কথা বলবো, ভারত বাংলাদেশ সম্পর্ক থেকে শুরু করে আওয়ামী লীগের কি করা হয়েছে বা আওয়ামী লীগের জন্য ভারত স্পেশালি কিছু ভাবছে কিনা, অনেকের প্রশ্ন সেটি। আহ এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন গণমাধ্যমে যিনি 30 বছরেরও বেশি সময় ধরে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং অবশ্যই বাংলাদেশ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে নানান বিষয়ে গবেষণা করছেন, গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। সেই সিনিয়র সাংবাদিক, ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোস। সাংবাদিক প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে প্রথমে প্রশ্ন যে ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে গেলেন, আজিদ দোভাল থেকে শুরু করে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন, অন্যান্য জায়গায়ও বৈঠক করেছেন। আহ আপনার দৃষ্টিতে এই বৈঠকগুলো বা ডক্টর খলিলের এই সফরকে কেন্দ্র করে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক কতটা এগিয়ে গেল আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে, সম্পর্ক একদিনে কিছু এগোয় না। দুই, আপনাকে কথা বলতে হয়। তিন, যত কথা প্রেসের সামনে কম হয় তত ভালো হয় সাধারণত ডিপ্লোম্যাসিতে। যদি ডিপ্লোম্যাসি আর মিডিয়া এক হয়ে যেত, সবাই মিলে একটা আলোচনা করে সারা দেশ জুড়ে হইচই করে কোনো জিনিস সেট করা থাকতো, তাহলে পৃথিবীতে এত বিভিন্ন দেশের যে বৈদেশিক সম্পর্কে এত কিছু থাকতো না। চতুর্থত, আপনি জানেন বাংলাদেশের রাজনীতিটা ঠিক কেমন। একজন পররাষ্ট্রমন্ত্রী এসছেন ভারতে, তার সঙ্গে যাকে বলা হয় আইজ অ্যান্ড ইয়ার্স অফ মিস্টার তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, মিস্টার হুমায়ুন কবির এসছেন। তারা আমাদের সমস্ত বড় বড় লোকের সঙ্গে দেখা করেছেন, এমনকি বিজেপির যিনি ওভারসিজ সেলের প্রধান, তার সঙ্গে দেখা করেছেন। অথচ এবং সেখান থেকে তারা গেছেন হচ্ছে ভারতেরই, আমাদেরই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম মরিশাসে। মরিশাস একটা ইন্ডিয়ান বেস। আর অথচ বাংলাদেশ মিডিয়ায় এটাকে বলা হয়েছে এটা একটা স্টপ ওভার। কেমন? যেটা ডোমেস্টিক রাজনীতি প্রয়োজনে আমি বুঝতে পারি। নিশ্চয়ই মনে আছে যে ইউনূস সরকার ছাড়ার খুব একটা ইচ্ছে ছিল না, এবং ছাড়লেও সে অনেক রকমের প্যাঁচ হচ্ছিল। কারণ একটাই জিনিসে প্রমাণ হয় যে তারেক রহমানের দেশে ফিরতে 1.5 বছর কেটে গেছিল প্রায়। কেমন? কিন্তু তাকে করতে হয়েছে এবং তাকে সরতে হয়েছে। একটা সময়
জামাত মনে হচ্ছিল জামাতই চলে আসবে, হয়নি, বিএনপি এসছে। সুতরাং অনেক কিছুই ঘটে যেটা সামনে থেকে সরাসরি বোঝা যাবে না, কিন্তু ঘটে, যেগুলো ঘটবার সেগুলোই ঘটে। ধন্যবাদ আপনাকে। আহ, আমি বুঝতে পারছি আপনার কথা মধ্য দিয়ে যে হয়তো ব্যাকডোরে অনেক কিছুই ঘটেছে, বিহাইন্ড দ্য স্ক্রিন, যেগুলো আমরা জানতে পারছি না। আমি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে, ভারতে আসলে একটি চাওয়া, মানে কোন জায়গা থেকে সম্পর্কের উন্নয়নটা আশা করা হচ্ছে মূলত, এবং ডক্টর ইউনূস সরকারের সময় কেন ভারত বাংলাদেশ সম্পর্ক তলাইতে গিয়েছিল সেটা আমরা সব জানি। কি করে অনেকে বলে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই ভারত বাংলাদেশের সাথে বৈরী আচরণ করেছে কিংবা সম্পর্কটা কন্টিনিউ করেনি, এটা অনেকে বলে। আমি সেটা মনে করি না যে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই এটি ঘটেছে। এখন এই অবস্থায় এসে বিএনপি সরকারের সঙ্গে মানে সমঝোতার জায়গাটি, গিভ অ্যান্ড টেকের জায়গাটি কোথায় কোথায়? রাইট। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগকে একটা বাস্কেটে কেন ফেলা হচ্ছে, একটা বাস্কেট কেস কেন করা হচ্ছে? যদি করা হয়ে থাকে তাহলে সেটার মধ্যে ভালো রাজনীতি নেই, খারাপ রাজনীতি আছে। কারণ এটা হচ্ছে মাঠ থেকে একজনকে বার করে দিয়ে আমরাই খাবো, এটা এটা কোনো প্রশ্ন নয়। আমি বৈদেশিক সম্পর্কের স্বার্থে ভারতের দৃষ্টিভঙ্গিতে আমরা বাংলাদেশে স্টেবল পলিটিক্স দেখতে চাই, পলিটিক্যাল স্টেবিলিটি দেখতে চাই। এবং এটা পুরো বাজে কথা যে ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু চেনে না। নরসিমহা রাও প্রধানমন্ত্রী, নরসিমহা রাও প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, মনমোহন সিং, তিনটে প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে কাজ করার চেষ্টা করেছে, ঘটেনি, হয়নি। আমাদের যদি ভুল থাকে, বিএনপিরও ভুল আছে, এই কথাটা বুঝতে হবে। ইউনূস সরকার সম্পর্কে আমি বেশি কিছু বলতেই চাই না। তারা এসছিল কতগুলো ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে। তা না হলে একটা সরকার যে মব দিয়ে রুল করেছে, বলেছে এটাই গণতন্ত্র, এটা ঘটে না। কেমন, আপনারা আমার থেকে বেশি বলতে পারবেন, তারা চলে গেছে, নতুন করে বলে লাভ নেই, কিন্তু এটা কোনো সরকার বলে আমি মনে করি না। একটা সরকার একই সঙ্গে নিউট্রাল আর পলিটিক্যাল হয় কখনো? হয় পলিটিক্যাল সরকার, নয় নিউট্রাল সরকার। এটা হাঁসঝাড়ুর মতো একটা ব্যাপার। আমরাও আমাদের দিক থেকেও চাইবো বাংলাদেশ স্টেবল থাকুক, কারণ বাংলাদেশের লোকে যদি খারাপ থাকে সেটা আমার জন্য খারাপ। কেমন, তো দেওয়া নেওয়ার অনেক কিছু আছে। ভারতের দিক থেকে চাওয়ার দুটো দিক থাকে। আমাদের চাওয়ার 90% হচ্ছে বাংলাদেশ যদি নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকে, আমাকে নিয়ে কম খোঁচাতে যায়, আমি খুশি। আর আমার এখানে কোনো ওই যে ওই লোকগুলোকে অমুক লস্করে তৈবা আর তমুক তৈবা এদেরকে না পাঠালেই আমি খুশি, এইসবের চাষ না করলেই ঠিক আছে। কেমন, সুতরাং সেই জায়গা থেকে বর্ডার সিকিউরিটির উপরে এমফাসাইজটা করছেন, মানে জোরটা দিচ্ছেন শুধু মানে আপাতত বর্ডার সিকিউরিটির উপরে, টেররিস্ট অ্যাক্টিভিটির উপরে। 2 বছরে ইউনূস সরকারের সময় একটা বিপুল পরিমাণ বিনিয়োগ সেখানে হয়েছে। হাসিনা যে জিনিসটা আটকে রেখেছিল, সে খারাপ ভালো অন্য বিচার, কিন্তু হাসিনা এই কাজটা আটকে রেখেছিল, সেই বিনিয়োগ মারাত্মক পরিমাণে হয়েছে এই শুধু 1.5 বছরের ভেতর। এবং আমরা কোনো অবস্থাতেই চাইবো না যে সেটা আর কোনোভাবে বাড়ুক। এটা মানে একদম আমাদের, এটাই হচ্ছে আমাদের 90%। আমাদের চাওয়ার 90%ই এটা, বাকি 10% ছোটখাটো ব্যাপার। এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের স্পেশাল একটা সম্পর্ক তো রয়েছেই ঐতিহাসিক ভাবে, এটা তো সত্য। এবং আপনি আপনার যে 90% চাওয়া, যেটা মানে এন্টি টেররিজমের জায়গা থেকে অথবা বর্ডার সিকিউরিটির জায়গা থেকে, সেই জায়গা থেকেও আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার বলি, এক ধরনের সমর্থন বলি, সেটিও সবসময় ছিল। এবং কারণ আওয়ামী লীগ সে কাজটা করেছে বলে, সব সময় ছিল না। 2001-এ এটা হাসিনা নিজে 2017 সালে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমাকে ভারত ফেলে দিয়েছে। 2001 সালে আমাদের সঙ্গে যথেষ্ট, কারণ সেবার আমরা কোনো রিটালিয়েশন করিনি। 71-এর পর একবারই ঘটনা ঘটেছে, বর্ডার ফ্ল্যাশ, এবং আমরা কোনো রিটালিয়েট করিনি। অটল বিহারী বাজপেয়ী সরকার ফোনে ধমক দিলেও আরো কিছু করেছিল, ধমক ধমক ছাড়া কিছু করেনি, কারণ হাসিনা সরকারে আছে। ইলেকশনের 2-3 মাস আগে ঘটনাটা ঘটেছিল। তো সুতরাং হাসিনা সরকারে থাকা মানে, যেহেতু হাসিনা আমাকে কখনো ডিস্টার্ব করবে না, করেনি, তার একটা ট্র্যাক রেকর্ড আছে। কিন্তু যখন সে কোথাও ঘটনা ঘটেছে তখন কিন্তু তাকে ভারত কথা শোনাতে ছাড়েনি সেদিন। তো এটা নয় যে এখানে এখানে আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি নতুন করে কিছু নেই। দুর্ভাগ্যক্রমে অবস্থাটা এমন দাঁড়িয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশের রাজনীতিতে দুটো স্টেক হোল্ডার। একটা দল স্বাধীনতা স্বীকার করতে চায়,
তা সুতরাং তার সঙ্গে আমার আম্বেলিকাল কর্ডটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আরেকটা দল সে স্বীকার করে, সুতরাং আমার সঙ্গে তার কর্ডটা আছে, পুরনো কর্ডটা রয়েছে, প্লাস সে আমাকে ওই জায়গাটুকুতে একটা রিপ্রিভ দিচ্ছে। এই ওভার টু ইউ। যে সেই জায়গা থেকেই বাংলাদেশের মানুষের একটি অংশের প্রশ্ন যে ভারত হঠাৎ করেই আওয়ামী লীগ বিষয়ে চুপ হয়ে গেল কেন, যখন কিনা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যে অধ্যাদেশে বলে, সেটি যখন রেটিফাই করা হলো জাতীয় সংসদে। যদিও আমি নিজে এটা প্রত্যাশা করি না, নিশ্চয়ই আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কেন কথা বলবে, কিন্তু এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগ নিয়ে ভারতের একটি ভাবনা রয়েছে, এবং সেই ভাবনা থেকেই অনেকের প্রশ্ন যে ভারত আসলে কিছু বলছে না, বা আসলে কোন বিহাইন্ড দ্য স্ক্রিন বিএনপি গভর্নমেন্টের সাথে কোনো ধরনের কথাবার্তা হচ্ছে না, বা ডক্টর খলিল আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেলেন সেখানে কোনো ধরনের কথাবার্তা তোলা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকে ফিস ফিস করে করছেন। আমি প্রথমেই একটা লাইন আপনাকে বলছি, অবশ্যই বাংলাদেশে যেভাবে আরেকবার ব্যানটাকে র্যাটিফাই করা হলো, সেটা ইন্ডিয়া ইজ নট প্লিজড অ্যাট দ্যাট। ওকে, চুপ থাকা মানেই মৌনং সম্মতি লক্ষণ, এমন সব সময় হয় না ডিপ্লোম্যাসিতে। ডিপ্লোম্যাসি একটা লং টার্ম অ্যাফেয়ার, একটা লম্বা খেলা, কেমন। আর ডিপ্লোম্যাসিতে মুখে যেটা বলা হয় সেটা আইসবার্গের টিপ, যেটা বলা হয় না, যেগুলো ব্যাক চ্যানেল হয়, সেটাই ডিপ্লোম্যাসি। দ্বিতীয়ত হচ্ছে, আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, প্রফেসর ইউনুস ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কনগ্রাচুলেট করে মেসেজ পাঠান, কেমন। এবং অগাস্ট থেকে মার্চ অব্দি ভারত কোনো রকম রিটালিয়েটারি কোনো স্টেপ কিচ্ছু করেনি। যা করার একতরফা ভাবে করে গেছে ইউনুস সরকার। সকাল বিকেল আমার 7 সিস্টার খেয়ে দিয়েছে আর চিকেন স্নেক খেয়ে দিয়েছে, কেমন। তো সুতরাং এই প্রেক্ষিতে তারপরে পরিস্থিতি খারাপ হয়, কারণ তারা এমন একটা হাই থেকে কথা বলছিল যেটা যেটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছেন আভ্যন্তরীণ রাজনীতি। আভ্যন্তরীণ রাজনীতি ততক্ষণই অভ্যন্তরীণ থাকবে যতক্ষণ রাজনীতিটা অভ্যন্তরীণ থাকবে। আপনি আপনার দেশ থেকে একদলকে হাওয়া করে দেবেন, একদলকে ধরে জেলে ভরে দেবেন, একদলকে তারা আমার এখানে ঘরে ঢুকে পড়বে, তাহলে তো আর অভ্যন্তরীণ রইল না রে বাবা। তো আমার বাড়ির সমস্যা হয়ে গেছে। 71 সালে আমাকে ইন্টারফিয়ার করতে হয়েছিল, 1 কোটি মানুষ এসেছিল এদেশে। তা না হলে কি আমার ইন্টারফিয়ার করার জায়গা কতটুকু থাকতো, কেমন। সিমিলারলি এবার যদি ওই লোকগুলো দৌড়ে না আসতো, তারা তো শুধু আমার এখানে সারা পৃথিবীতে দৌড়িয়েছে। এখন আপনি বলতেই পারেন 4 জন চোর চুরি করেছে, অমুক করেছে, তমুক করেছে, সবই ঠিক আছে, কিন্তু তাকে পাথর মেরে মারবেন কিনা এটাও তো ঘটনা। আপনাকে তারা সিভিলাইজড একটা প্রসেসে যেতে হবে, খালি একে ঝুলাও তাকে ঝুলাও করলে তো হয় না। তো এবার দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ, আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে যে আমার বাংলাদেশ নিয়ে কনসার্ন দুটো, একটা হচ্ছে রোজকার মানে যেটা এভরিডে অ্যাফেয়ার, সেখানের জায়গায়, এবং যেটা সিকিউরিটি অ্যাফেয়ার, সিকিউরিটি হ্যাজ টু বি এনশিওর্ড। ইট ইজ আ রেড লাইন। বাংলাদেশে কারো ভালো লাগতে পারে, না ভালো লাগতে পারে, কিন্তু ইট ইজ আ রেড লাইন। বাংলাদেশ মাস্ট এনশিওর ইন্ডিয়ার সিকিউরিটি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে যদি পলিটিক্যাল ভ্যাকাম থাকে এবং যদি ক্ষমতা দখল করার জন্য এমন কেউ থাকে যারা এই সিকিউরিটি রেড লাইনের উপর থ্রেট হতে পারে, তাহলে অবশ্যই আমি চাইবো না। কোন দেশ চাইবে? তো সুতরাং এটা এখানে অভ্যন্তরীণ কথা বলে তো লাভ নেই। তো সেখানটায় আমরা আমি তো শুধু না, আপনাদেরই সমস্ত সমালোচক নানান জায়গায়, সাবির মুস্তাফা এসেছিলেন আমার পডকাস্টে, উনিও একই কথা বলছেন যে পলিটিক্যাল ভ্যাকাম তৈরি হয়ে গেছে, দুজনে পার্লামেন্টে কি সুন্দর হাসি খেলা করছে, কারণ এদের মধ্যে আইডিওলজিক্যাল কোনো রাইভালরি নেই, কেমন। তো এগুলোর চলছে। তো এখন এই ভ্যাকামটা তো চিরদিন থাকবে না, এটা কাউকে তো। সুতরাং আমি যদি ভ্যাকামটা থাকে তাহলে ইনস্টেবিলিটি আসবেই, এবং সেটা আমরা চাইবো না, এটাই তো স্বাভাবিক যে আনস্টেবল হয়ে যাক বাংলাদেশ। সুতরাং কথা অবশ্যই চলছে। কি কথা চলছে যদি আমি বা আপনি জেনে যাই, তাহলে নিশ্চয়ই সেই কথাগুলোর আর মূল্য থাকতো না। সেই কথাগুলো, এই যে লম্বা সময় উনি তো স্টপ ওভারে আসেননি, উনি ভারতে এসছেন, দেখা করেছেন, এবং তারপরে জয়শঙ্করের সঙ্গে 7-8 ঘন্টা প্লেনে চেপে মরিশাস গেছেন। মরিশাসেও উনি যেখানে গেছেন সেটাও আমাদেরই প্রোগ্রাম। এই কোটা সময়ে অনেক কথাই নিশ্চয়ই হয়েছে সাইড লাইনে। কিন্তু এইটুকু আমি খুব ভালোভাবে জানি যে ইন্ডিয়া ইজ নট প্লিজ। 2, ইন্ডিয়ান স্ট্র্যাটেজি এই মুহূর্তে হচ্ছে, যেটা আমাদের খুব এক্সপেরিমেন্টেড প্রুভেন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে, এটা তো আর পাড়ার ঝগড়ার মতো বিষয় নয় যে এই তুই করলি না কেন, আমি তোকে মেরে দিলাম।
তো সুতরাং তাকে একটা সময় দিতে হবে। আপনি জানেন তারেক রহমান আসবেন, কেমন, তাকে তার রাজনীতি সামলে তিনি যদি যে তার কাজটা করতে পারেন, এটা ভারতের জন্য করছেন তা নয়, বাংলাদেশের জন্য করছেন। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে ভারত করছে, ভারতের জন্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ, ওটা বাংলাদেশের পার্টি, আমার এখানকার পার্টি নয়। আর তাকে আমরা এখানে ঝান্ডা নিয়ে প্রসেশন করতে দেইনি, এটা নিয়ে তাদেরই রাগ আছে আমাদের ওপর। তো সুতরাং এটার কোথাও একটা রেজলিউশন তো আসতে হবে। এই রেজলিউশনের জায়গা আমি যতটুকু বুঝতে পারি যে সবকিছুই চলছে, এবং যেটা সময় তারেক রহমান একটা সময় পাবেন, যে সময় অবধি ভারত তার সঙ্গে থাকবে। হোপফুলি সেই সময়ের ভেতর আপনাকে মনে রাখতে হবে যে ওনার বাবা জিয়াউর রহমান তিনি তো হাসিনাকে ফিরতে দিয়েছিলেন, এটা তো সত্যি। হাসিনা ফিরে যেমন, হ্যাঁ, তো এটাও ঐতিহাসিক সত্য। সুতরাং কালকে তারেক রহমান ফিরতে দেবেন কি দেবেন না এটা দেখতে হবে আমাদের, কিছুদিন তো তাকে সময় দিতে হবে। তো সেই সময়ের জায়গাটা চলছে, ভারত যেটা করছে সেটাকে বলা হয় ওয়েট অ্যান্ড ওয়াচ, ওই জন্যই কথা বলছে। প্রতিমা বসু, আমার আরেকটি প্রশ্ন, যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আবার চালু করার ক্ষেত্রে হয়তো ভারত নিশ্চয়ই কিছু ভাবছে, নিশ্চয়ই বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক ধরনের কথা হয়েছে খলিলুর রহমানের সঙ্গে বা তারেক রহমান সরকারের সঙ্গে। আওয়ামী লীগের প্রতি ভারতের কোনো মেসেজ কি রয়েছে? অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি যে করেছে সেটা তো নিশ্চয়ই ভারত তৈরি করে দেয়নি, আওয়ামী লীগ রাজনীতি করেছে। তাকে তার সঙ্গে সে যখন ক্ষমতায় ছিল তার সঙ্গে সুসম্পর্ক আছে ভারতের, এইটা সত্যি। দ্বিতীয়টা সত্যি, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ভারত গিয়ে একটা দল বানিয়ে দিয়েছিল, ঘটনাটা তো এরকম নয়, সে তার নিজের কৃতিত্বেই এসেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে যখন সে রাজনীতিতে, আপনি যেটা নিয়ে আলোচনা করছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে কিভাবে ফিরবে কিনা সে নিয়ে ভারত কি ভাবছে ইত্যাদি, তো ভারত যে জায়গায় ভারতের কনসার্ন আমি আপনাকে বলেছি, এবং যে একটা ভ্যাকাম আছে এই ভ্যাকাম ফুলফিল করতে হবে সেখানে, না হলে পরে কালকে হাত থেকে বেরিয়ে যাবে সিচুয়েশন। সিমিলারলি এই ভ্যাকামটা ফিল আপ করার জন্য আওয়ামী লীগকেও তো খাটতে হবে। আওয়ামী লীগ তো বলতে পারে না যে আমাকে তাকে যখন পেছনে ধাওয়া করেছে মানুষ, তখন আমি তাকে দরজা খুলে ঢুকতে দিয়েছি, এটা সত্যি, তাকে আমি মানে ফেলবো না। হাসিনা আমাদের কাছে নিশ্চয়ই খুব অ্যাডমায়ার্ড, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি তার সঙ্গে তাল মিলিয়ে তাকে তার রাজনীতিটা করতে হবে। এবং এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমি তো বাংলাদেশিদের কথাই বলছি, যে আজ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদির, তার সম্পর্কে আমার পডকাস্টে এসেও তো লোকেরা বলে যাচ্ছে, এবং সে আওয়ামী লীগের ভেতরেই সে ডিসক্রেডিটেড। শুধু সে নয়, আরো একটা বড় সংখ্যক লিডারশিপ ডিসক্রেডিটেড। এবং তলার যে আওয়ামী লীগ কর্মী যাদের আমরা জানি যে অপোজিশনে আওয়ামী লীগ মারাত্মক, তাহলে তারা কেন আজকে তো 1.5 বছর ধরে তারা তো একটা অমানবিক জীবন যাপন করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে তারা ঘুরে দাঁড়াচ্ছে না কেন? কেমন, তো 20,000 জেলে আছে ধরা যাক, 20-30,000, তাহলে তারপরে 38,000 জেলে গেলে কি হতো? জেল ফেটে পড়তো, তাই না? তো তাহলে সেরকম ঘটনা কেন ঘটছে না? ঘটছে না তার কারণ হচ্ছে আওয়ামী লীগ তার জায়গাটা করতে পারেনি বলে। আওয়ামী লীগের ভেতর ভ্যাকাম আছে, লিডারশিপ ভ্যাকাম আছে। সুতরাং আওয়ামী লীগকে সেটা ঠিক করতে হবে। সে যদি সারা জীবন তো সে বসে থাকতে পারে না, যে ভারত তাকে তো আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, এবং আওয়ামী লীগ সমর্থকদের বোঝা উচিত, আমি দেখেছি ঘুরে ফিরে তারা বলে ভারত কি করলো, আর আমাদের হয়েছে আচ্ছা বিপদ। বিএনপি বলবে আওয়ামী লীগের সঙ্গে যায়, আওয়ামী লীগ বলবে ভারত আমাদের সাপোর্ট করে না। বিষয়টা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে এমনটা অনেকের ধারণা ছিল যে বিএনপি ভাবছে আমেরিকা এসে বিএনপি কে একবারে কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। আবার আওয়ামী লীগের অনেকের ধারণা এরকম, এটা একেবারে আমি যেমন ওয়ান টু ওয়ান অনেকের সঙ্গে কথা বলে যেটুকু আমার উপলব্ধি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর ধারণা এরকম, ভাবনাটা এরকম যে ভারত এসে তাদের কোলে তুলে রাজনীতিতে পুনর্বাসিত করে দিয়ে যাবে, তাদের কিছু করা লাগবে না। অসহ্য রকমের, এবং এটা আপনাকে আমি বলছি কত রকমের যে অভিযোগ, না তার কোনো সীমা নেই। আমি যেন ছোট ছোট করে বলছি যে আমাকে একজন বললেন, তিনি ওনাদের পক্ষেরই মানুষ, তো তিনি এসছিলেন ভারতে, তো এসে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করেন এলেই, তো উনি আমাকে বললেন যে ওদের একটা আড্ডা বসতো আওয়ামী লীগের লিডারদের কলকাতায়। হ্যাঁ, তা কি আলোচনা হয়, আমার খুব ইন্টারেস্ট ছিল যে এরা কি আলোচনা করে।
বলল বসে সেই কোন কালে 71 সালে কি করেছিল, 75 সালে কি হয়েছিল, এই আলোচনা চলে। তো আপনি দেখুন, আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু আজকে গার্ডিয়ানের মতো একটা নামকরা সংবাদপত্র এসে বলে একটা হাসি মজা করে গেল ইলেকশনের আগে, যে এরা বসে কফি খায় আর ব্ল্যাক কফি খায় আর ইয়ে করে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে আলোচনা করে। তো এটার থেকে তো আওয়ামী লীগকেই বেরোতে হবে। আজ 1.5 বছর হয়ে গেছে, ভারত